কিছু লোক তোমার কথায় লাইক কমেন্ট করে এর অর্থ তুমি সবকিছু করে ফেলেছো, এটা তুমি ভুল বুঝছো। আমাদের দেশের মানুষ এখনো পরস্পর শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার বন্ধনে আমরা আবদ্ধ আছি। সামনে 12 তারিখ নির্বাচন হবে। আমরা সবাই চাই শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক, এই পরিবেশ থাকুক, আমরা পরিবেশ তৈরি হোক, আমরা সবসময় চাই। এজন্য নাসিরউদ্দিন পাটোয়ারীকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, সরাসরি বাবুনগরী রহমতুল্লাহ আলার বিপক্ষে যে কথা বলেছ, কটূক্তিমূলক কথা বলেছ, বেয়াদবিমূলক কথা বলেছ, তার জন্য তোমাকে মাপ চাইতে হবে। ইসলাম আছে, এদেশের তৌহিদি জনতা আছে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর ভক্ত, মুরিদ, ছাত্র, অনুসারী যারা আছে, তারা তোমাকে কিভাবে দাঁত ভাঙা জবাব দিতে হয় এই বিষয়গুলো তাদের জানা আছে। এজন্য আমরা এখনই আনুষ্ঠানিকভাবে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। তেলাওয়াত করবেন মাওলানা তানভীর আহমদ। আপনি পিছু যান, পিছু যান, আপনি পিছু যান, পাটার হিসাব পিছু যান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يحشر أعداء আল্লাহ খারাপ بما كانوا يعملون. সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেম মাওলানা লুৎফুর রহমান সোরাইজি। মাওলানা লুৎফুর রহমান সোরাইজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। তিনি এতটাই আকর্ষণ ছিলেন, তিনি অসুস্থ হবার পরে যখন গত ফ্যাসিস্ট সরকার তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সমস্ত খরচ বহনের জন্য তারা প্রস্তাব দিয়েছিলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী সেই প্রস্তাবে রাজি হন নাই। তিনি এতটাই আকর্ষণ ছিলেন, তিনি জেলখানায় থাকা অবস্থায় তিনি কিভাবে মরণোত্তর জীবন যাপন করেছেন আমরা জানি। আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারী ভাইয়ের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি যে বক্তব্যে ভুল বলেছেন এবং মিথ্যা বলেছেন, আমি আপনাদের সামনে 3টে পয়েন্ট তুলে ধরি। 1 নম্বর পয়েন্ট ছিল, তিনি বলেছেন যে তিনি সবার সামনে আব্দুল কাদের মোল্লা সাহেবের খাবার গ্রহণ করেন নাই, কিন্তু লুকিয়ে লুকিয়ে খেয়েছেন, কারণ সবার সামনে গ্রহণ করলে নাকি তার রাজনীতি থাকে না। কি যে মিথ্যা বলেছেন। 1 নম্বর কথা হচ্ছে, আল্লামা জুনায়েদ বাবুনগরী তো রাজনীতি করতেন না, করতেন, তাহলে এই কথা সত্য না মিথ্যা? 2 নম্বর বিষয় হচ্ছে, 2 নম্বর বিষয় হচ্ছে আমরা সবাই জানি যে আব্দুল কাদের মোল্লা মরহুম সাহেবকে গত ফ্যাসিস্ট সরকারের আমলে তাকে যুদ্ধাপরাধী হিসেবে তাকে শাস্তি দিয়ে জেলখানায় রাখা হয়েছিল। আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারী ভাই বললেন যে তিনি নাকি জেলখানায় সবাইকে কই মাছ রান্না করে খাওয়াতেন। এর মানে তিনি কি জেলখানায় ছিলেন না শ্বশুর বাড়িতে ছিলেন? আমাদের প্রশ্ন হলো এটা। সবাইকে আবার কিভাবে তিনি কই মাছ রান্না করে খাওয়ান? এর মানে হচ্ছে মিথ্যা, মানে ভুলের আমাদের এতে পরিষ্কার হয়ে যায়। 2 নম্বর বিষয় হচ্ছে
উনি কই মাছই খাওয়াতেন। এর মানে কি কাশীপুর কারাগারে তিনি কই মাছের চাষ করতেন নাকি? এত কই মাছ পেলেন কোত্থেকে? 3 নম্বর বিষয় হচ্ছে, যদি তিনি সবার সামনে নাই খেয়ে থাকেন, একা একা খান, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারির সামনে খেলেন কিভাবে? এবং এই যে খেলেন, সেই সংবাদটা তো আব্দুল কাদের মোল্লা সাহেবের কাছে যাবে, তাহলে লুকানো হলো কোথায়? এর মানে এই পুরা বক্তব্যটা এটা তিনি সুস্পষ্টভাবে মিথ্যা বলেছেন, এতে কোনো সন্দেহ নাই। আমরা আবারও বলি, শেষ কথা বলি, নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব এখানে আছেন, আমরা চাই তিনি আমাদের সামনে আসবেন এবং তিনি যে একজন, তিনি যেন এসে আমাদের কাছে পরিষ্কার শব্দে ক্ষমা চাইতে হবে। তিনি আমাদের হৃদয় স্পন্দন আল্লামা জুনায়েদ বাবুলের বিরুদ্ধে যে মিথ্যাচার করেছেন, এই জন্য প্রকাশ্য জাতির সামনে ক্ষমা চাইতে হবে। আমাদের দাবি পরিষ্কার। আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যে প্রোগ্রাম হচ্ছে, একই বিক্ষোভে নাসিরউদ্দিন পাটোয়ারি উপস্থিত হয়েছেন। আমরা দেখবো। কষ্ট করতেছে, আমরা কোনোমতে সহ্য করবো না, করবো না, করবো না। এই জন্য জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেলে এই জনসমাবেশ, এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি শরীফুল্লাহ। মুফতি শরীফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তাওহীদি জনতা, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে আসছি। বর্তমানে আমাদের সারা বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো বন্ধ। যদি মাদ্রাসাগুলো বন্ধ না থাকতো, তাহলে একটা সময় পর্যন্ত সারা বাংলাদেশ উত্তাল হয়ে যেত। সামনে নির্বাচন, আমরা নির্বাচনের কারণে আমাদের বড় বড় মুরব্বীরা চুপ আছেন, কোন কথা বলছেন না, রাজনীতির সাথে সম্পৃক্ততা রাখে না। হেফাজতে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি কোন রাজনীতির সাথে নেই, আমরাও রাজনীতির সাথে জড়িত না। সুতরাং আমরা কোন রাজনীতির পক্ষে বিপক্ষে কথা বলতে চাই না। তবে একটা কথা বলতে চাই, আল্লামা বাবুনগরী ওনার ব্যাপারে যদি কোনো কথা কেউ বলেন, এই বাংলার জনগণ ওলামা কেরাম কোন অবস্থাতেই সেটা বরদাস্ত করবে না। সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি নয়, এই দেশের সর্ববৃহৎ ব্যক্তিও যদি বাবুনগরীর ব্যাপারে সামান্যতম কোনো কথা বলে, সেটা আমরা কোনো অবস্থাতেই বরদাস্ত করবো না। আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলবো, নিঃশর্ত আপনাকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় আমরা আপনাকে বাংলার মাটিতে দেখতে চাই না। আমরা আপনাকে আমরা মেনে নিতে পারবো না। আপনাকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনি নির্বাচন করছেন ভালো, আপনি যেখানে ইচ্ছা সেখানে বিরুদ্ধে কথা বলছেন কেন? আপনি কথা বলতে বিরুদ্ধে কথা বলতে হবে কেন? আপনি কি বলবেন, কি করবেন, সেটা আপনি বলেন। আপনি নির্বাচিত হয়ে কি কি কাজ করবেন, আমাদের ভালো কি করবেন, খারাপ কি করবেন, সেটা বলেন। কিন্তু আপনার কথা বলা শুরুতে এখানে জীবন 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 ছাত্র, আপনাকে কে শিখাইছে এত জীবন? কে শিখাইছে জীবন?
আজকে আমরা ছোট আকারে বিক্ষোভ করেছি। আমরা আগামী 24 ঘন্টার ভিতরে যদি আপনারা যদি স্পষ্ট ক্ষমতা আছেন, আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা করতে বাধ্য হব। আপনি যা বলেছেন তা মিথ্যা, দেখে আপনি স্বীকার করেন কিনা আপনারা? আমাদের বাবুনগরী সাহেব যা সম্পর্কে যে কথা বলেছেন সেটা কি সত্য না মিথ্যা? সম্পূর্ণরূপে মিথ্যা একটা কথা উনি বলেছেন। সুতরাং ক্ষমা চাইতে হবে। আমরা এখন এই বিক্ষোভ মিছিল আমরা বের করব। আপনারা বিক্ষোভ মিছিলের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। ওটা কই, ছোটটা কই, দর্শক, একই প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি যুক্ত আছেন, উপস্থিত আছেন। আমরা জানতে চাইবো আসলে তিনি সেখানে কি বলতে চাচ্ছেন। আচ্ছা, আমরা যদি কেউ জানতে চাই, আপনি এখানে উপস্থিত হয়েছেন, আপনার যে বক্তব্য ছিল সেই বক্তব্যের ব্যাপারে আপনার বর্তমান অবস্থান কি? আপনি যে বক্তব্য দিয়েছিলেন হেফাজতের প্রয়াত আমিরকে নিয়ে, সেই বক্তব্যের ব্যাপারে বর্তমান আপনার অবস্থান কি? আমি তো আজকে এখানে আসলাম, ওনারা প্রতিবাদ সভা করতেছে, পরে বললো আমাকে না ওনারা প্রতিবাদই করবে। তো আমি বললাম কি বিষয়, তাহলে আমি কথা বলবো। আমি বলছিলাম যদি এটা ক্ষমা চাইতে হয় আমি ক্ষমা চাবো। আমি যে পরিস্থিতি দেখলাম এটা ওনারা ঘোলাটে পরিস্থিতি বানাইলো, এবং সেটাতে আমার মনে হচ্ছে যে এটা কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে। আমি আলেম সমাজের কাছে বলবো যে আমি নিঃস্বার্থভাবে এটার জন্য ক্ষমা চাচ্ছি, এবং সাথে সাথে যারা এটা নিয়ে আজকের এই পরিস্থিতি সৃষ্টি করলো এটা আপনাদের সামনে আমি তাদেরকে উপস্থাপন করলাম। আচ্ছা, মূলত সেই বক্তব্যটা কেন ছিল? আপনি ওখানে কি জন্য এই বক্তব্য দিয়েছিলেন? এটা হলো আমাদের আলেমদের মধ্যে আমি নিজেও, আমাদের সারসিনা চরমনাই, আমাদের কওমি সুন্নি যত আলেম গণনা আছে সবাই আমরা একটা সুতায় আবদ্ধ হতে চাই বাংলাদেশে। সেই জায়গায় এজন্য হতে চাই যাতে সবাই একসাথে সম্প্রীতির বাংলাদেশে বসবাস করতে পারি, একসাথে খাওয়া দাওয়া করতে পারি, আড্ডা দিতে পারি, কথা বলতে পারি। কিন্তু এটা আমাদের সমাজের টেবু হয়ে আছে যে সুন্নি যারা তারা কমিদের সাথে বসে না, কমি যারা সুন্নিদের সাথে বসে না। একটা আমার রাজনৈতিক বাংলাদেশের উদ্দেশ্য আমি সবাইকে একটা ঐক্যমতের জায়গায় নিয়ে আসবো। কিন্তু এমন একটা জায়গা ছিল জেলে যে কারোর সাথে সামনে খাওয়া দাওয়া এটা তো প্রবলেম সৃষ্টি হচ্ছিল। সেই জিনিসটা ভেঙে দিয়েছেন আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই। উনি বাংলাদেশে যে সৃষ্টি করেছেন ইতিহাসে এটা লেখা থাকবে। এবং উনি কিন্তু জামায়াত ইসলামের খাবার গ্রহণ করেছিলেন, আবার হলো জামায়াত ইসলামী সৌজন্যতা দেখিয়েছে। সবাইকে 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 ঐক্যবদ্ধ করতে গিয়ে আপনাকে বিতর্কিত বক্তব্য কেন দিতে হলো? বিতর্কিত আমার যে কথাটা যে কাকভাবে এসেছে এভাবে আমি বলতে চাইনি। অনেকে ক্ষুব্ধ হয়েছে, অনেকে কষ্ট পেয়েছেন। আমার যে মূল মেসেজটা সেটা আমি ক্লিয়ার করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বাইতুল মোকাররমে এক পাশে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিক্ষোভ চলছে, অন্য পাশে নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই উপস্থিত আছেন। টেলিভিশন ক্যামেরার মধ্যে ঢুকাবেন না একটু ভাই। শোনো না, দেখেন ভাই, পায়ের নিচে আপনার ডাক্তার কিন্তু ভাই এটা আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইয়েরা। আজকে আমার নামে একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল। বিক্ষোভ মিছিল যখন শুরু হয়েছে আমি তাদের কাছে আসতে চেয়েছি। আপনার নামে আচ্ছা, উনি কোন কথা বলবে? কথা বলেন ভাই, আপনি কি সাংবাদিক ভাই? তো মানে এটার যে ব্যানারটা ছিল সেই ব্যানারটা আমি দেখেছি এবং ওনাদের সাথে কথা বলতে এসেছি। তো গতকালকে একটা টকশো ক্লিপ পাবলিশ হয়েছে যেখানে হলো জেলে খাবার দাবার বিষয়গুলো এসেছিল। সেখানে আমার প্রথমে যে বক্তব্যটা আমি স্পষ্ট করতে চাই, বাংলাদেশে আলেম সমাজের মধ্যে অনেক জায়গায়
সুন্নি একদিকে চলে, কওমিরা একদিকে চলে এবং আলিয়া একদিকে চলে। আমি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, সুন্নি মাদ্রাসায় পড়াশোনা করেছি, তরিকার মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার কাছে যেটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, আমরা যে যে তরিকার হই না কেন সবাই একসাথে খাবো, সবাই একসাথে ফ্যামিলিতে চলাফেরা করবো, বাংলাদেশে আমরা সবাই সৌহার্দ্যপূর্ণ অবস্থানে চলবো, এটাই ছিল আমাদের বাংলাদেশ। কিন্তু এই জায়গাটা বাংলাদেশে টেবু, অর্থাৎ নিষিদ্ধ। জামায়াত ইসলামী অথবা যদি কেউ সুন্নি করে তাহলে একটু সবাই দূরত্ব থাকে। আমি চাই সম্প্রীতির জায়গায় সবাইকে সুন্দরভাবে, যেভাবে আমরা মসজিদে একই সাথে নামাজ পড়ি, এভাবে জায়গাটা নিয়ে আসার জন্য। যেই কমেন্টটা এসেছে সেই কমেন্টটা ছিল আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী যখন জেলে গিয়েছিলেন তখন উনি অসুস্থ ছিলেন। শহীদ আব্দুল কাদের সাহেব জেলে সবাইকে জন্য কই মাছ পাঠাইতেন, উনিও পাঠিয়েছিলেন। তো জুনায়েদ আহমদ বাবুনগরী পাশে যারা ছিল, এখানে জাসদের লোকও ছিল, জিএমবি সদস্যরাও ছিল। জেলে তো ওই সময় সব ধরনের লোকে থাকে, তো সবাই এটা কিরূপ ভাবে নেয়, উনি কিন্তু ওই সময় খাবারটা গ্রহণ করেন নাই, পরবর্তীতে গ্রহণ করেছেন। এবং তিনি এটা বলেছিলেন এটার মধ্য দিয়ে যে উনি ওনার দারাজ দিল, উনি কিন্তু হেফাজতের আন্দোলনে পুরো বাংলাদেশের সবাইকে নিয়ে এসেছিলেন, কোনো দল মত নির্বিশেষে যোগ দিয়েছিল। এটা নিয়ে সবাই বলছে মরহুম জুনায়েদ আহমেদ বাবুনগরী রহমতুল্লাহ সম্পর্কে কমেন্টটা ঠিক হয়নি। যদি আমার এটা নিয়ে সবাই ক্ষুব্ধ হয় তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু যেভাবে মিছিল মিটিং করা হচ্ছে, আমি ওনাদের সাথে কথা বলতে আসলাম, তারা সে আমার বক্তব্যটা নিল না। এটা একটা রাজনৈতিক ইন্ধন আছে। এবং আমাদের যে যুগ্ম মুখ্য সমন্বয়ক আমি সানাউল্লাহকে ওনারা যেভাবে হলো ধাক্কাধাক্কি করেছে, আপনি কি পরিস্থিতি ঠিক আছে? আচ্ছা, কাদের ইন্ধন থাকতে পারে ভাই? নিয়ে কথা বলতে চাই, ভাইয়ের যদি কথা শেষ হয় আপনাদের ভাইয়ের যদি আমি হলাম মানে মিডিয়া সেলের দায়িত্বে আছি, পাশাপাশি আমার রাজনৈতিক পরিচয় হলো আমি এনসিপিতে আছি, পাশাপাশি এই যে কমিউনিটি যারা আছে আজকে যারা প্রোগ্রাম করছে তাদের সাথে আমার মানে খুবই কানেক্টেড। তো আজকের প্রোগ্রামটা আমরা নাসির ভাই যেটা আসলে ক্ষমা প্রার্থনা করেছেন, ভুল স্বীকার করেছেন, এইটার উপরেই ছিল। এবং প্রোগ্রামের যারা আয়োজক ছিল আমার খুবই ক্লোজ বন্ধু বান্ধব, তারা একসাথেই আমাদের ওঠা বসা। তা আমরা ওই কমেন্টের ভিত্তিতেই আমরা আসছি যে আজকে প্রোগ্রামটা এইভাবেই সুস্থভাবে হবে। জাস্ট এখানে নাসির ভাই ক্ষমা প্রার্থনা করবে, এই কেন্দ্রিকে একটা প্রোগ্রাম হবে। তো আমরা এসে যে প্রোগ্রামটার ভিউ দেখলাম যে বিএনপি বা এই এলাকার ৮ আসনের যে প্রার্থী মির্জা আব্বাস সাহেবের সমর্থিত কিছু যে আলেম ওলামা, আমরা এদেরকে চিনি, সবসময় বিএনপির অ্যাক্টিভিজমে তারা জড়িত থাকে, তারা এসেই পুরো প্রোগ্রামটার ভিউ চেঞ্জ করে ফেলছে। তারা এখানে একটা তারা এই প্রোগ্রামটা মূল যে নাসির ভাই কেন্দ্রিক সেটা আর ছিল না, তারা মির্জা আব্বাসের হয়ে এখানে প্রোগ্রামটা অন্য একটা ভিউ, নাসির ভাইকে হেনস্থ করা বা নাসির ভাইকে অপমানিত করার জন্য পুরো প্রোগ্রামটার ভাইবি তারা চেঞ্জ করে ফেলছে। আপনারা দেখেছেন, আমরা আজকে দেখলাম যে নাসির ভাই তো এরকম জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে এরকম অনেক লোকই কথা বলেছেন। আমরা 2021 পরবর্তী জুনায়েদ বাবুনগরী যখন আমির হয়েছে তখন আলেম ওলামাদারাও তার বিরুদ্ধে অনেক কথা বলেছেন। আজকে দেখেন, আজকে বিএনপির একজন অ্যাক্টিভিস্ট সাংবাদিক শাহেদ আলম, তিনি আমাদের 11 দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের যে আমির মামুনুল হকের বিরুদ্ধে খুবই কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। সেখানে কোনো আওয়াজ নাই, সেখানে কিছু নাই, কিন্তু সাধারণ একটা বিষয়, সে বারবার ক্ষমা প্রার্থনা করেছেন নাসির ভাই। এবং তিনি ভিডিও লাইভেও এবং আরো কয়েকটা মিডিয়া, আমি যতটুকু জানি ফেস দ্য পিপলেও উনি একটা ইন্টারভিউর মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেছেন, হয়তো কিছুক্ষণ পরে পাবলিশড হবে। কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ঢাকা 8 আসনের যে প্রার্থী মির্জা আব্বাসের ইন্ধন এবং বিএনপি, এইটা পুরাটাই মেকানিজমের মূল দায়িত্বে বিএনপি ছিল। তারা আজকে একটা গ্যাঞ্জাম এবং হট্টগোল করার চেষ্টা করছে। আমরা আবেদন করব যে নির্বাচনের আগে ঢাকা 8কে কেন্দ্র করে এই ধরনের বিশৃঙ্খলা, এটা কোনোভাবেই আমরা মনে করি ফেয়ার নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে। এই যারা আজকে এই প্রোগ্রামকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যারা অপমানিত করেছে আমাদের একজন ঢাকা 8 আসনের ক্যান্ডিডেটকে, আমরা অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে আওতায় আনতে হবে।